নমস্কার, শুরু করছি আজকের কথোপকথন বা আলোচনা, যাই বলুন না কেন। আজকে আমরা কাছে পেয়েছি আমাদের কাছের মানুষ, তার পরিচয় আগে আপনারা পেয়েছেন, আগে কিছু অনুষ্ঠানে তিনি এসেছিলেন, পরিচয়টা আলাদা করে দিচ্ছি না, কথা সূত্রেই উঠে আসবে। আজকে আমরা মূলত আলোচনা করব গ্রন্থাগার সম্পর্কে। গ্রন্থাগার শুধু বাংলার নয়, গোটা পৃথিবী জুড়ে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, কিন্তু বাংলাতেও তার একটা ভূমিকা আছে এবং দীর্ঘদিনের সমাজ জীবনে বিশেষত সংস্কৃতিকে ধরে রাখার ক্ষেত্রে গ্রন্থাগারের একটা বড় ভূমিকা আমরা দীর্ঘকাল ধরে দেখে আসছি। তো সেই সম্পর্কে আমরা কিছু কথা আজকে শুনে নেব, আপনাদের শোনাবো এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমরা জানতে থাকবো বিভিন্ন অজানা বিষয়গুলোকে। আমরা পেয়েছি, নামটা অন্তত বলে দিই আপনাদের, মাননীয় শৈবাল মুখোপাধ্যায় মহাশয়কে। আপনি নিজে যেহেতু একজন গ্রন্থাগারের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে, আপনি ওখানে একটা জীবিকা নির্বাহ করে থাকেন গ্রন্থাগারকে কেন্দ্র করে, সেই হিসেবে তার ভালো মন্দ খুঁটিনাটি ত্রুটি বিচ্যুতিগুলো আপনি হয়তো আমাদের থেকে, আমরা সাধারণ চোখে যতটা দেখি বা বুঝতে পারি তার থেকে আপনি হয়তো সেগুলোকে আরও ভালো বুঝবেন। এবার আপনার যে চাকুরি জীবন সেটাও অনেকখানি অতিবাহিত হয়েছে গ্রন্থাগারকে কেন্দ্র করে। যদি আপনার চাকরি জীবনের প্রথম দিকে গ্রন্থাগারের সঙ্গে আজকে গ্রন্থাগারের তুলনা টানতে হয়, বা তখন যে চোখে দেখেছিলেন আজকে আপনি কি চোখে দেখছেন, কোনো পার্থক্য চোখে পড়ে কিনা, এই ব্যাপারগুলো যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। প্রথমেই বলি যে যখন আমি চাকরি জীবনে আসি তখন যে গ্রন্থাগারে যে ছাত্রছাত্রীদের যে বিষয়টা ছিল, এখন বর্তমানে সেটা অনেকটাই নিয়মান কমে গেছে। কমে যাওয়ার পেছনে কতগুলো কারণও আছে। মানে শিক্ষা ব্যবস্থাটার ওপর যত ফোকাস হবে, সরকার যখন যে সরকার থাকবেন তারা শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যত বেশি চিন্তাভাবনা করবেন তত বেশি করে গুরুত্ব পাবে গ্রন্থাগারগুলো। গ্রন্থাগার মানেই কিন্তু কতগুলো বই রেখে দেওয়া, বিশেষ করে গল্প উপন্যাস ছোটদের কথা এরকম কতগুলো বই রেখে দেওয়ার বিষয়টা নয়। এখানে বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন ইনফরমেশন, চাকরির জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার হয় সেই সমস্ত ইকুইপমেন্ট ওখানে মানে রাখা হয় এবং আমাদের সেগুলোকে মানে আমরা যেহেতু বলি যে নার্সের পরে হচ্ছে আমাদের একটা ব্যাপার, সেটা হচ্ছে গ্রন্থাগার পরিষেবা। এই পরিষেবা দিতে যাওয়ার জন্য যা যা জিনিস দরকার সেটা একটা গ্রন্থাগারিককে প্রতিনিয়ত নজরে রাখতে হয় এবং সেটাকে মানে মানুষের কাছে তুলে ধরতে হয়। এবার প্রথম দিকে যে বিষয়টা দেখেছি সেটা তখন যে স্কুল শ্রেণী অর্থাৎ স্কুল পাঠ্যের বাইরে যে একটা গল্পের বই পড়বো সেই প্রবণতা কিন্তু বাচ্চাদের মধ্যে দেখা গেছে, কিন্তু বড় রকমের এফেক্ট হয়েছে যখন দেখবেন যে কোনো সময়তে একটা বড় রকমের আঘাত ঘটলে অনেক কিছু মানে তছনছ হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। যেমন খাদ্য সংকটের ক্ষেত্রে যেমন হয়েছে, ঠিক তেমনি এই যে করোনা যে রোগটা, তাতে এই যে দীর্ঘ প্রায় 1.5 বছর 2 বছর ধরে মানুষকে গৃহবন্দী করে থাকতে হয়েছে, তাতে কিন্তু এই যে প্রবণতাটা কিন্তু নষ্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবং তার পাশাপাশি কি হয়েছে, এই যে অনলাইনে শিক্ষা, এই অনলাইন শিক্ষাটা যখনই ওই একটা ক্লাস 6-এ পড়ছে 5-এ পড়ছে ছেলে মেয়ের কাছে যখন চলে আসছে, যেটা তার আগের বছরও বাবা মা কিনতে পারেননি বা কিনলেও ছেলে মেয়েদেরকে তুলে দেননি, সেটা কিন্তু তখন দিতে বাধ্য হয়েছেন। প্রাইভেট টিউশনি পড়াচ্ছেন, তারা অনলাইনে ক্লাস করাচ্ছেন, স্কুল থেকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিচ্ছেন। তার মানে মোবাইলটা ব্যবহার শুরু হয়ে গেল। এই যে মোবাইল ব্যবহারটা যখনই শুরু হয়ে গেল তখনই কিন্তু মোবাইল অ্যাডিক্টেড, একটা সময় টিভি অ্যাডিক্টেড ছিল, এবার মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। এই মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জন্যই ধীরে 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 আজকে গ্রন্থাগারে ছেলে মেয়েদের আসার উপস্থিতি অনেক অনেক কমে গেছে। মানে আপনার প্রথম জীবনের তুলনায় এখন বলতে চাইছেন সংখ্যাটা অনেকটা কম। একদম একদম, শুধু আমার কেন, যারাই মানে এই মুহূর্তে যারাই রয়েছে এবং বিভিন্ন দিকেও রয়েছে কর্মী সংকট। এই যে উত্তরটা বললেন, এইটাকে ধরে যদি আমি একটা পরবর্তী প্রশ্ন করি, এই যে সরকারের যে ভূমিকাটা বললেন, আমি অস্বীকার করছি না, নিঃসন্দেহে একটা সরকারের একটা বড় ভূমিকা থাকে যে কোনো সমাজে, যেহেতু তারাই নীতি নির্ধারক, আইনটা তারাই প্রণয়ন করে এবং বড় অনুদান বা সমাজকে কোন পথে পরিচালনা করবে এটা সম্পূর্ণভাবে একটা সরকারের ইচ্ছাধীন বিষয়। কিন্তু অভিভাবকদেরও তো একটা ভূমিকা থাকে। এবার আজকের দিনে যখন দেখা যাচ্ছে, ধরুন গ্রন্থাগারে মানুষ কি পড়তে যায়, নিশ্চয়ই পাঠ্যসূচির বাইরের বইগুলো পড়ার জন্য যায়। পাঠ্যসূচির বইগুলো তো স্কুল থেকেই পেয়ে যাবে বা যে কোনো ভাবে সেটা তাকে পড়তেই হবে, সেইটা পড়ার জন্য সাধারণত মানুষ গ্রন্থাগারে যায় না। পাঠ্যসূচির বাইরের বইগুলো
তাহলে সেখানেও তো অভিভাবকদের একটা ভূমিকা থেকে যায় তার ছেলেকে বইমুখী করার বা গ্রন্থাগারে পাঠানোর। এই যে এই পয়েন্টটা আমি খুব ভালো করে লক্ষ্য করেছি, কারণ আমি তো গ্রামীণ জনজীবনের সঙ্গে যুক্ত সেই রকম একটা গ্রন্থাগারে ছিলাম। একটা বিষয় দেখা গেছে, যেটা তুমি বললে, যে পাঠ্যসূচিতে যে বইগুলো রয়েছে তার একটা বড় অংশ ছিল সহায়ক বইগুলো, যেগুলো সহায়িকা বলে। হ্যাঁ, আমাদের সময় তো ছিল ছাত্রবন্ধু, তো এখন প্রত্যেকটা বিষয়ের একটা একটা করে সহায়িকা হয়েছে। তখন আমি ওই গ্রামীণ লাইব্রেরিতে আলাদা করে ফান্ড, আমাদেরই ফান্ড, একটু এদিক থেকে ওদিক করে সেই বইগুলো আমরা কিনেছিলাম। এবার দেখা যাচ্ছে এই যে 1 বছর 2 বছর বাদেই সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সহায়িকাগুলো কিন্তু আর কোনো কাজে লাগছে না। তারপরে সেগুলো স্ট্যাক হয়ে যাচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে, এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের তারা যে পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনাটা করছে, সেখানে তাদের ওটা একটা হীনমন্যতায় ভোগার মতো ভুগছে। অর্থাৎ রামের বাবা সব নতুন সহায়িকা কিনে দিয়েছে, আমার বাবা সে টোটোই চালাক আর গ্রামের ওই স্টেশনের পাশে সবজি বিক্রি করুক, আমি কিন্তু ওই পুরনো বই নিয়ে পড়বো না, আমাকে নতুন বই কিনে দিতে হবে। এর ফলে আমরা শেষ মুহূর্তে যখন এটাকে আমরা প্রায় বন্ধ করব এইরকম একটা জায়গাতে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, সেই বছরের নতুন বই আমার লাইব্রেরিতে দাঁড়িয়ে গেল। অর্থাৎ পাঠকরা এসে, সেই স্কুল স্টুডেন্টরা এসে তারা কিন্তু আর ইস্যু করে নিয়ে গেল না। এবার যখনই জিজ্ঞাসা করছি, কিরে, না ওগুলো বাবা সব কিনে দিয়েছে। বাবা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে ইকোনমিক্যালি বাবা হয়তো ইচ্ছে করে বলছে না যে চ আমি কি কিনে দেবো, কারণ বইগুলোর দাম আছে। 8খানা সাবজেক্টের বই যদি একটা করেও যদি রাখা যায়, তাহলে প্রায় 1000 টাকার উপরে তার খরচা আছে, যেটা লাইব্রেরি থেকে পেত। তাহলে সেটা পাচ্ছে না। তখন ওই বাবাকে বলছে যে না, রামের বাবা কিনে দিয়েছে, শ্যামলের বাবা কিনে দিয়েছে, তোমাকেও কিনে দিতে হবে, বাবা পারুক আর না পারুক। এই জায়গাতে চলে এসছে। মানে এখন বলতে চাইছেন অনেকটাই হয়ে গেছে, মানে ওই পাঠ্যসূচির বাইরের যে পড়াটা আর কি, কবিতা হোক, গল্প হোক, নাটক হোক, মানে সেই পড়াটা তার মানে নিঃসন্দেহে অনেকখানি কমে গেছে। হ্যাঁ, কমে গেছে, কিন্তু কমে যাওয়ার পাশাপাশি একটা জিনিস যেটা তুমি বললে, যেহেতু লাইব্রেরির সাথেই হচ্ছে, লাইব্রেরি রিলেটেড একটা কি জিনিস হচ্ছে, বইমেলা। এবার বইমেলা যখন ঢুকছে, তখন বইমেলাতে বই যে কিনছে না তা নয়, বিষয়টা কোথায় হচ্ছে, আবার আমাকে লাইব্রেরি যেতে হবে। এই যে এতখানি সময় আমি নষ্ট করব না, অর্থাৎ আমি প্রত্যেক বছর একটা ফান্ড করে আমি 5টা বই কিনে রাখবো, যখন আমার মন হবে আমি খুলে পড়বো, যখন মন হবে না আমি পড়বো না। রিসেন্ট এই ঘটনাটা ঘটেছে, আমার লাইব্রেরিতে একটি বাচ্চা ছেলে এসছে, 7-8 পড়ে, ও এসে বইটা জমা দিয়ে বললো যে আমি বই নেবো না। কেন? না, আমি এবছর বইমেলা থেকে বই কিনেছি। তুই কি বই কিনেছিস? না, বিজ্ঞানীদের জীবন। ভালো তো, তাই এখানেও তো রয়েছে, অন্যান্য সাবজেক্টের বই রয়েছে, তা ওটা তো তুই কিনেছিস, ওটা তো তোর যখন মন হবে তুই তখনই তো তোর র্যাক থেকে বার করে তুই পড়তে পারবি, তাহলে এখান থেকে তুই বইটা নিয়ে যা। না, আমি আগে ওগুলোকে শেষ করব, তারপরে আসবো, আমি এখন নেবো না। তাহলে মেন্টালিটিটা কি হচ্ছে, যে আমি কিনবো, এই যে কেনার যে একটা ব্যাপার, পাঠক এবং ক্রেতা এই জায়গা থেকে যদি ধরি, এটা তো খাবার বস্তু নয় যে আমি 2টো রসগোল্লা কিনেছি, 2টো রসগোল্লা দুজন মিলে খেয়ে নেবো। এটা বই, অর্থাৎ 5 জন বই কিনছে, স্কুলে এসে বলছে সুতরাং আমাকেও 1খানা বই কিনতে হবে, আমি পড়ি আর না পড়ি, ঘরে সাজানো থাকবে একদম, এবং দেখানো হবে। আচ্ছা, বইমেলার কথা যখন উঠলোই তখন বলি, মানে এখন তো বইমেলা চারিদিকে হচ্ছে। একটা সময় ছিল যখন শুধু কলকাতায় হতো, এখন সরকারি উদ্যোগে হচ্ছে যেমন, পাশাপাশি বেসরকারি উদ্যোগেও অনেক বইমেলা হচ্ছে। হাতের কাছে উদাহরণ রয়েছে বর্ধমান বইমেলা, আমাদের বইমেলা, এছাড়া কালনা, কাটোয়া বলুন, গুসকরা, হাউসগ্রাম, মেমারি, এগুলো বেসরকারি উদ্যোগে একটা চোখে পড়ে। তো এত যে বইমেলা হচ্ছে, মানে এখানে কি পাঠকের সংখ্যা বাড়ছে বা বই বিক্রিটা বাড়ছে, নাকি শুধু একটা বিজ্ঞাপনের ঝলকানি চলছে বলে মনে হয়? শুধু কি বিজ্ঞাপন দিয়ে সবকিছু হয়? বই মেলাগুলো বিশেষ করে এই যে যেটা বললেন, যে ছোট ছোট অঞ্চল আমি যদি ধরি, কালনা একটা ছোট্ট বেশ, কাটোয়া একটা ছোট্ট বেশ, কিছুদিন বাদে হাউসগ্রামে শুরু হবে একটা ছোট্ট বেশ, পানাগড়ে চলছে বেশ কয়েক বছর ধরে, সেটাও একটা ছোট্ট বেশ। এবার খবর নিয়ে দেখা যাচ্ছে বা কখনো কখনো যাচ্ছি, হয়তো 20 থেকে 25টা স্টল এসছে, তারা তো বই তো নিয়ে এসছে, তারা তো মেলার মাঠের মতো জিলিপি বা অন্য কিছু বিক্রি করছে না, তারা বই নিয়ে এসছে। তাহলে বই যদি না বিক্রি হতো, তাহলে একটা মানে কোম্পানি
সে দুটো স্টাফকে দিয়ে সে বইয়ের প্যাকেট পাঠিয়ে বা ওই রুমটার ভাড়া নিয়ে সে তাহলে চালাতে পারতো না। আজকে 5 দিনের একটা বই মেলাতে 100 স্কোয়ার ফিটের স্টলের ভাড়াও নয় করে মানে মিনিমাম আর কি 5,000 টাকা। তাহলে 5,000 টাকা শুধু ঘর ভাড়াটা, তারপরে ইলেকট্রিসিটি আছে, এক্সট্রা টেবিল বা র্যাকের একটা ভাড়া আছে। তাহলে এত সব হলো, দুটো লোক থাকবে, তারা ওখানে স্টে করবে, তাহলে তাদের খাওয়া খরচা, সামগ্রিক খরচা হচ্ছে 10 থেকে 12,000 টাকা। তাহলে বই যদি না বিক্রি হতো তাহলে 10 থেকে 12,000 টাকা সে খরচা করবে কেন? তারপরে তো লাভালাভির ব্যাপার। তাহলে বই কিন্তু বিক্রি হচ্ছে, কিন্তু বই বিক্রি আর পাঠক দুটো কিন্তু এক নয়। মানে যে কিনছে সে পড়ছে না, এটা বলতে চাইছেন? হতে পারে, সাজিয়ে রাখছে, সবাই কিনছে, আমাকেও সেই স্রোতে ঘা ভাসাতে হবে। যখন কুরকুরে বেরিয়েছিল একজনকে দেখেই একজন কিনেছিল। মানে ছাত্রদের রোগটা এখন বড়দের মধ্যেও তার মানে সঞ্চারিত হচ্ছে। হ্যাঁ, কিছু তো হচ্ছেই। আচ্ছা, এবার একটা অন্য প্রসঙ্গে আসি। মানে বইমেলা কেন্দ্রিকই সরকারি উদ্যোগে যে বইমেলাগুলো হয় এবং বেসরকারি উদ্যোগে যে বইমেলা হয়, এখানে কি বেসিক কোনো তফাৎ চোখে পড়ে দুটো বইমেলার মধ্যে? অবশ্যই, চরিত্রগত দিক থেকে, সমস্ত দিক থেকেই হবে। তার কারণ হচ্ছে, যেহেতু বিশেষ করে আমাদের সরকারি যে বইমেলাটা হয়, সরাসরি দীর্ঘদিন ধরে যুক্ত থাকার ফলে একটা জিনিস দেখা গেছে, ওইটা যেখানেই হোক না কেন ওই বইমেলাতে পাঠকের আনাগোনা কিন্তু খুব কম। ইদানিংকালে পশ্চিমবঙ্গ সরকার একটা পদ্ধতিকে ব্যবহার করছে, সেটা হচ্ছে যে এরিয়াতে হবে সেই ব্লকে যে 5খানা বা 6খানা পঞ্চায়েত আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমরা এই স্কুলগুলোকে বইমেলাতে নিয়ে এসো। এবার দেখুন, স্কুল বইমেলাতে এলো কিন্তু বই কেনা সেটা কিন্তু আসছে না। অর্থাৎ স্কুলের মাস্টারমশাই দায়িত্ব পেয়েছেন, বলো ঠিক আছে একটা বাস ভাড়া দিয়ে দেবে, অ্যাক্টিভে বাস ভাড়া দেবে বা একটা স্কুল দেবে, এই করে তারা 25 জন 30 জন বা 50 জন স্টুডেন্টকে নিয়ে আসছে। তারা এসে বইমেলাটা জাস্ট একবার চক্কর দিয়ে ঘুরে দেখে যাচ্ছে। আমি দেখি না যে সেই বাচ্চাদের মধ্যে দেখুন সবকিছুর মধ্যে অল্প ক্ষীণ ভাবটা চলে এসছে। কয়েকজন বই তুলছে, নাড়াচাড়া করছে। হয়তো যে ছেলেটা ক্লাস 8-এ পড়ে তার পক্ষে 700 টাকা বা 500 টাকাতে একটা বই কেনা সম্ভব নয়। সে বইয়ের দামটা জিজ্ঞাসা করছে, বইটা রেখে দিয়ে চলে যাচ্ছে। গুড সাইন, সে বইটা দেখুক, সে দেখে গেল, ঘেটে গেল। যদি কখনো তার সে যদি দুটো পয়সা, মানে অনেক সময় হয় না বিভিন্ন উপলক্ষে হাতে পায়, সে জমিয়ে রেখে আমি জানি সে বইটা কিনবে। কিন্তু যারা ওই এমনি করে হাত দিয়ে দেখতে দেখতে, ওটা জুজুবুড়ির মতো করে দেখতে 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 চলে যাচ্ছে, তাদেরকে যতই টাকা দিয়ে বইমেলার মাঠে পাঠিয়ে দেওয়া হোক না কেন, তারা কোনো বই কিনবে না। কারণ সেই বইটা যে কেনা বা সেটা যে পড়ার একটা বিষয়, সেই জায়গাতেই তাদের মাথাতে আসছে না। ওই জন্যই হাত গুটিয়ে দেখতে, মানে ছবিটাকে দেখছে। একদম একদম। এবার বিষয়টা কি হচ্ছে, এইখানে আবার বলা যেতে পারে যে মাস্টারমশাই দায়িত্বটা পাচ্ছেন, তিনি কি তাদেরকে বই মেলা সম্পর্কে বা বই সংক্রান্ত কোনো মানে আলোচনা করেন? ক্লাসে বা স্কুলে কোনো আলোচনা হয় না। আমরা রচনা লিখতাম, হ্যাঁ, তোমার দেখা একটি মেলা, হ্যাঁ, তা তোমার দেখা একটি মেলা, এই যে বই মেলা যে লিখবে, সে আদৌ কি লিখে উঠতে পারবে? পারবে না। কারণ সে তার নিজের পাঠ্য বইয়ের লেখক ছাড়া সে বাইরের 5টা মানে রাইটারের নাম বলতে পারবে না, 5টা বইয়ে বা গল্পগ্রন্থ বা উপন্যাসের নাম বলতে পারবে না। কেন পারবে না? এখন অনেকে পত্রিকা কি জিজ্ঞেস করলে বলতে পারবে না। তাহলে কেন পারবে না? পারবে না এই কারণে, কারণ দেখুন, যে কোনো জিনিসের ডেভেলপমেন্ট করতে হলে একদম পরপর কতগুলো স্টেপ আছে। সেই স্টেপে যদি যাওয়া যায় তবেই আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। স্কুলের দায়িত্ব আছে, বাচ্চাদেরকে গ্রন্থাগার মুখী করার পেছনে স্কুলেরও বড় দায়িত্ব রয়েছে। আগে দেখবেন আমরা যখন ছাত্রাবস্থায় ছিলাম আমাদের রিডিং পার্ট করানো হতো, এখন রিডিং পার্ট নেই। তাহলে রিডিং পার্টটা কিভাবে হতো? একজন বইটা খুলতো, খুলে সে পড়তো, আরেকজন পর সবাই দেখে যেত। মাস্টার বলে, এই থাম এবার তুই বল, এই থাম এবার তুই বল। তাহলে ধৈর্য, তাকে দেখতে হচ্ছে, লাইন বেরিয়ে গেলে সে বকা খাবে, এই বিষয়গুলো ছিল। এখন এগুলো নেই। এখন পড়াশোনার মধ্যে শুধু জাস্ট মানে টু দা পয়েন্ট। ভাত খেয়েছিস? হ্যাঁ, ব্যাস, উত্তর শেষ। তাহলে হ্যাঁ বাচ্চা দিয়ে সে যদি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয়, হ্যাঁ আমি ভাত খেয়েছি, সে এতটা বলতে যাবে কেন? সেইটাও রেডিমেড জামা কাপড়ের মতো সাপ্লাই দেওয়া। একদম। আচ্ছা, এবার একটা গুরুতর প্রশ্ন আসে। রিসেন্ট দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময় আর কি, জেলাতে
বইমেলার সংখ্যা বাড়ছে, কলকাতায় সেভাবে চোখে পড়ছে না। কলকাতায় একটা আন্তর্জাতিক বইমেলা হচ্ছে বড় আকারে, কলকাতার অত বড় শহরটায় কোথাও হচ্ছে না সেটা বলছি না, টুকটাক পয়েন্টে ছোট ছোট হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে দেখা যাচ্ছে মফস্বল বাংলায় আর কি বইমেলার সংখ্যাটা বাড়ছে। তাহলে কি কলকাতা থেকে পাঠকের সংখ্যা কমছে, মফস্বলে পড়ার আগ্রহটা বাড়ছে বলে মনে হয়? না না, তার আগে প্রশ্নটা আমরা স্কিপ করে গেলাম আলোচনা চলতে চলতে। আগে সেটা বলি তারপরে এখানে ঢুকছি। এই যে আমাদের যে মানে পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে যে বইমেলাগুলো হয়, এগুলো হয় মূলত লাইব্রেরি কেন্দ্রিক। অর্থাৎ যে যে জেলাতে যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরি হচ্ছে সেই প্রকাশকদের কাছে, সেই পুস্তক বিক্রেতার কাছে মূল ক্রেতা। তার বাইরে যেটুকু যা হলো সেটা তাদের এক্সট্রা। এবার এইরকম যেটা এরপরে তুমি যেটা বললে যে কলকাতা, এখন বর্ধমান এবং কলকাতার যে দূরত্ব, মালদার দূরত্ব কিন্তু অনেক বেশি। তার ফলে একটা লোকের পক্ষে সকালবেলাতে মালদা থেকে বেরিয়ে এসে কলেজ স্ট্রিট থেকে ঘুরে দুখানা বই কিনে সে রাতের মধ্যে বাড়ি ফিরতে পারবে না, তাহলে তাকে কোথাও থাকতে হবে। কিন্তু আমাদের পক্ষে সেটা সুবিধা, আমাদের পক্ষে সুবিধা। এবার ওই যে পার্টটা গেল যেটা সরকারি অনুকূল্যে, যে আমাদের যে বিভিন্ন সময়তে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বইমেলাটা হচ্ছে, এই প্রবণতাটা কেন? আগে মূল শহরটাকে ধরেই বইমেলাটা করা হতো, তারপরে গ্রামাঞ্চলে চলে গেল। অর্থাৎ গ্রামাঞ্চলে তো বইমেলাটা হয় না, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে অভিভাবকদের একটা এনকারেজ করার একটা জায়গা, যে তোমরা দেখো যে এখানে বইমেলা হচ্ছে, তোমরা আসো। বা সারা বছর আমরা বই কিনতে পারি না, একটা গ্রামের যে খাতা পেনের দোকান, তাকে একটা অর্ডার দিলে সে ওই অর্ডারটা নেবে, নিয়ে সেটা ফোন করে আরেক জায়গাতে জানাবে, সে ফোন করে কলেজ স্ট্রিটে জানাবে, বই আসবে। তার মানে একটা বই কিনতে গেলে প্রায় 15 দিনের গল্প হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে যাতে কুইক হয়ে যায়, সেটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমার যদি কোনো ইচ্ছে থাকে যে না আমি বই কিনবো, বই পড়বো, তাহলে তুমি আমি তোমাদের বাড়ির সামনে করে দিয়েছি, তোমার গ্রামাঞ্চলে করে দিয়েছি, তোমরা এসো। কিন্তু যে বললাম বেসিক জিনিসটা তো আগে স্কুল থেকে বলতে হবে, যে বই মেলা জিনিসটা কি, বই কেন দরকার হয়, কি জন্য দরকার হয়। এই ব্যাপারটা না থাকলে শুধু হঠাৎ করে একটা মেলার মতো করে দিলাম, আর সেখান থেকে গেল, আর সেখান থেকে বই কিনে নিয়ে চলে আসবে, এটা হতে পারে মানে বিষয়টা না জানলে মানুষ তার স্বাদটা বুঝতে পারবে না। এবার কি হচ্ছে, এবার কলকাতা বইমেলাটা কি শুধু কলকাতা বেসিক? তা কিন্তু নয়, গোটা পশ্চিমবঙ্গ বেসিস। অর্থাৎ তারপরে কি হচ্ছে, যে ভদ্রলোক, মালদার ভদ্রলোক, যিনি মাঝে মধ্যেই কলেজ স্ট্রিট আসতে পারেন না, তিনি মুখিয়ে থাকেন কলকাতা বইমেলা যাব। ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়ার মানুষ কিন্তু মানে মুখিয়ে থাকে যে আমরা কলকাতা বইমেলা যাব। সেখানে একটা টোটাল টিম তৈরি হয়, 5 জন 6 জন 7 জনের একটা টিম তৈরি হয়। সেই টিম তারা চিন্তা ভাবনা করে কোথায় স্টে করব, সেই রকম ভাবে তারা থাকার জায়গা নিশ্চিত করে তারপরে তারা কিন্তু আসেন, তারা কিন্তু বই কিনে নিয়ে যাচ্ছেন। এবার বই কারা কিনছেন, এইখানে অনেক কটা ভাগ আছে, কি কি ভাগ আছে? প্রথম ভাগ হচ্ছে নর্মাল পাঠক, যারা বই পড়েন, একটা শ্রেণী বই পড়েন। তাহলে তারা গিয়ে বইমেলাতে গিয়ে নিশ্চয়ই তারা বই কিনবেন, একটা অ্যামাউন্টের বই তারা কিনবেন। তাহলে 25 কোটির ব্যবসা হয়েছে যেটা গিল্ড জানিয়েছে, তাহলে ব্যবসাটা করলো কোথা থেকে? নিশ্চয়ই আমেরিকা, সোভিয়েত রাশিয়া, সেখান থেকে তো লোক এসে তো প্রচুর টাকা বই কিনে নিয়ে গেছে, তা তো হতে পারে না। তাহলে বই বিক্রি হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কিছু হচ্ছে জোয়ারে ভাষা, হ্যাঁ, যে ও কিনেছে আমি কিনবো না, এই বিষয় থেকে হলো। এবং শুধু তাই নয়, সেখানে দেখা যাচ্ছে পুশ সেলেরও একটা ব্যাপার থাকে। আগে যেটা হতো বই মেলাগুলোতে, এখন আর হয় না। হ্যাঁ, ব্যাগ নিয়ে 10টা 15টা বই রাখে, দাদা বার করেছি, ও আচ্ছা ঠিক আছে 50 টাকা, আচ্ছা আমিও একটা কিনে আর কি, আমি একজন হয়ে গেছি। এই প্রবণতাটা চলে আসছে। ঠিক সেই রকম ভাবে তারপরের ফেজ কারা? তারপরের ফেজ হচ্ছে যারা কাজ করেন, অর্থাৎ লোক সংস্কৃতি বা প্রবন্ধ লেখেন বা পড়াশোনার মধ্যে রয়েছে, রিলেটেড রয়েছে, তারা কিন্তু বই কেনেন। প্রফেসর থেকে শুরু করে, অধ্যাপক থেকে শুরু করে তারা বইটা কিনছেন। কেন কিনছেন? তিনি তার বেসিক নলেজটাকে আরেকটু সমৃদ্ধ করার জন্য, যেটা ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়া যাবে। তাহলে বই কিন্তু ঠিক স্টেপ বাই স্টেপ বেরিয়ে যাচ্ছে। সেটা তো অনেকটা সিলেবাস বা পাঠ্যসূচির বই হয়ে যাচ্ছে। মানে শিক্ষকরা বা অধ্যাপকরা যেটা কিনছেন সেটা তো পাঠ্যসূচির বই হয়ে যাচ্ছে, মানে পাঠ্যসূচির বাইরের বই না। কেন? আমি যদি গান্ধী বিষয় যদি আমি যখন পড়ছি, তাহলে আমি কেন জওহরলাল নেহরুকে চিনবো না? কেন আমি সেই সময়তে নেতাজি সুভাষের যে অ্যাক্টিভিটি সেটা আমি জানবো না? এটা করে মানে কি? স্বাধীনতার আগে, তাহলে স্বাধীনতার আগে, তাহলে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস সে কেন জানবে না?
মানুষ কোনটা জানছেন দেখবেন, মানুষ এই ধরনের মানুষ যারা যে রিলেটে কাজ করে, আমি যতটুকু দেখেছি তারা যা বই কেনেন তার মাত্র 10% হয় তার বেসিক জায়গাতে কাজে লাগে। আচ্ছা, ঠিক আছে, বাদ বাকি 90% কাজে লাগে না। আচ্ছা, ধরুন আমি একটা ম্যাগাজিন কিনলাম, তাহলে আমি কাজ করছি কি লোক সংস্কৃতি বিষয়, তাহলে সেখানে ভারযাত্রা রয়েছে, কি বোলান গান আছে, কি অষ্টক রয়েছে, কিন্তু তার সাথে টেরাকোটা, তাহলে টেরাকোটার বিষয়টা তো আমার বিষয় নয়। কিংবা কোন মন্দির কত সালে স্থাপিত হয়েছিল, সেখানকার মহারাজা কে ছিল, একটা ইতিহাস আশ্রিত একটা বিষয়, সেটাও আমার ফেজ নয়। তাহলে আমি তো বইটা কিনলাম, আমার রিলেটেড দুটো সাবজেক্ট আছে বলে আমি বইটা কিনলাম। তাহলে সূচিপত্রতে আছে 15টা, সূচিপত্রে 15টা প্রবন্ধ আছে, সেখান থেকে আমার লাগবে মাত্র একটা কি দুটো। অনেক সময় দেখা যাচ্ছে একটাই লাগছে, বাদ বাকি 14টা লাগছে না। আমি ওই 14টা লাগবে না জেনেও কিন্তু আমি বইটা কিনছি। আচ্ছা, বোঝা গেল। এবার আগের যে প্রশ্নটা করলাম, আমার উত্তরটা আমি ঠিক মনোপুত হলাম না, মানে ঠিকভাবে পেলাম না। যদি আপনার উত্তরটাকেই আমি আবার প্রশ্ন হিসেবে ওখান থেকে প্রশ্নটাকে বের করি, বলো। যেটা বললেন যে কলকাতায় যে বইমেলাটা হচ্ছে সেটা কিন্তু শুধু কলকাতা বাসীদের নয়, গোটা পশ্চিমবঙ্গবাসী। একদম একদম আমি তার সঙ্গে একমত, ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে কলকাতা বইমেলাটা যেমন গোটা পশ্চিমবঙ্গবাসী, মফস্বলের মানুষ সেখানে গিয়ে ভিড় করছে, মফস্বলের বইমেলাগুলোতে কিন্তু কলকাতার মানুষ সেভাবে আসছে না, বা এলেও সংখ্যাটা হয়তো খুব নগণ্য, মানে মফস্বলের মেলাটা মফস্বলের মানুষের হয়ে থেকে যাচ্ছে। আমি যেটা জানতে চাইলাম যে তাহলে কি কলকাতার মানুষের, শুধু কলকাতার মানুষের বই পড়ার সংখ্যাটা কমছে, বা যদি বলেন হ্যাঁ কমছে, এবং এখানে আরো একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, ইদানিং কিছু তথ্য দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে বাংলা বইয়ের বিক্রিটা কমে যাচ্ছে, ইংরাজি বইয়ের বিক্রি বাড়ছে তুলনামূলকভাবে। বিগত বেশ কয়েক বছর ধরে প্রবণতা দেখা যাচ্ছে। তাহলে তো বলতে হয় পরিস্থিতি আরো খারাপের দিকে এগোচ্ছে, মানে নিজের ভাষার চর্চা ভুলে গিয়ে, নিজের সংস্কৃতির চর্চা ভুলে গিয়ে একটা অন্য, ইংরেজিকে অচ্যুত করে রাখতে বলছি না, দুটোকেই দরকার আছে, এবং বর্তমান পৃথিবীর যে অবস্থা, কিন্তু সেখানে বাংলাটাকে সরিয়ে রেখে আমি যদি শুধু ইংরেজির দিকে ছুটি, এটা তো আরো একটা মারাত্মক প্রবণতা। আমি এই জায়গাটা বলতে চাইছি। আচ্ছা, বইমেলাতে যে স্টলগুলো আসে, আমি প্রায় মোটামুটি এরকম প্রচুর পাবলিশার্সের নাম আমি জানি। আমার তো চোখে পড়ছে না যে তারা ইংরাজি বই নিয়ে এসে বিক্রি করছে। ইংরাজি বই প্রকাশ করার জন্য প্রকাশক থাকে আলাদা, তারা বইমেলাতে কটা স্টল পায়? কলকাতা বইমেলাতে সম্ভবত বোধহয় 50টা ইংরাজি স্টলের জন্য আলাদা করে নির্ধারিত করে দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে 700 যদি গড়ে ধরি, 700টা যদি স্টল হয়ে থাকে, তাহলে 650 আমার বাংলা বইয়ের স্টল। তাহলে রেশিওটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আর এটা যদি হয়, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ইংরাজি বই পড়ার প্রবণতা। মাছে ভাতে বাঙালি মাধ্যমে পড়াশোনা করছে, সে কি করে ইংরাজি বইতে যাবে? 2 নম্বর, ইংরাজি বই যারা কিনছে সেই সমস্ত স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা তারা ইংলিশ মিডিয়ামেই পড়ছে, যারা বাংলাকে বলতে একটু লজ্জাবোধ করছে, বাড়িতে হয়তো কথাবার্তা বলছে, কিন্তু সে যখন পড়ছে সে ইংরাজিতে পড়ছে। এবার সেখানে অভিভাবকের দায়বদ্ধতা চলে আসে যে বাড়িতে তারা বাংলায় কথা বলছে, তাহলে ছেলে মেয়েকে কেন এরকম বলছে না। আসলে এখনকার সময় অনুযায়ী কোনো বাবা মা 24 ঘন্টা কোনো ছেলে মেয়েকে দিতে পারেন না। তাহলে দুজনই যদি চাকরিজীবী হন, তাহলে সেই বাচ্চাটার এন্টারটেনমেন্টের জন্য যেটুকু দরকার সেটুকু তারা দিয়ে খালাস হয়ে যাচ্ছে। তারা দায় মুক্ত হতে চাইছে। কেউ গ্ল্যামার বোধ করছে যে আমার ছেলে বাংলা বলতে পারে না বলে, সেটা ওরিয়েন্টাল একটা শহরকে আমরা জানছি বলে তাই হলো। এবার বিষয়টা হচ্ছে কলকাতার মানুষ পড়ুক আর না পড়ুক, তাদের যে সার্বিক যে অবস্থানে তারা থাকে, তারা অনেক কিছু খুব তাড়াতাড়ি বুঝে যায়, জেনে যায়, যেটা একটা গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা বোঝে না। ঠিক আছে, কেননা আমি নিজে যেহেতু লোক সংস্কৃতি নিয়ে কাজ করি, তার ফলে আমাকে ক্ষেত্র সমীক্ষার স্থানীয় হচ্ছে কিন্তু আমার গ্রামাঞ্চল। তাহলে গ্রামাঞ্চলে একটা লোককে গিয়ে যদি বলা হয় যে মানে তোমাদের বয়সী যদি কাউকে আচ্ছা আমাকে একটা মেল করে দিন, সে মেল জিনিসটা জানে না, তাহলে সে কি করে করবে? কিন্তু শহরাঞ্চলে এমন কোন লোক আছে যে মেল জিনিসটা জানে না বা সেটা বোঝে না, তার হাতে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সে বহু ফিচার জানে না। তাহলে যেটা আমি বলছি না যে আমরা সব জানি, কিন্তু একটা মানুষকে চলতে গেলে কতগুলো ফিচার জানতে হয় সেইটুকুও সে জানে না।
সে পরিষ্কার বলছে, দেখো বাবু আমার কাছে আসে আর আমি ওই করি, এর বেশি আমি কিছু জানি না। না পারে সেখান থেকে ছবি তুলতে, না পারে ভয়েস রেকর্ড করতে, না পারে ভিডিও করতে। এবং মজার বিষয় হচ্ছে এদেরকেই আমি যখন আবার কলকাতার বইমেলাতে দেখছি, তারা মেয়েকে সঙ্গে সঙ্গে মোবাইলটা দিয়ে বলছে, এই ধর না আমাদের একটা ছবি তুলে দে না। তার মানে সেলফিটাও সে পারছে না। তাহলে এই দেখুন, একটা শহরাঞ্চলের যে শিক্ষা প্রবণতা সেটা ছোঁয়াচে রোগের মতো, পাশাপাশি থেকে থেকে জেনে যাবে, বুঝে যাবে। ঠিক গ্রামাঞ্চলে কিন্তু শিখতে হচ্ছে। এবার গ্রামাঞ্চলে যে বইমেলাগুলো যে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে কি তাদের সাথে বই যে কি জিনিস, সেটার যে কি প্রয়োজন, সেটা কিন্তু তারা বুঝতে পারছে। আমাকে যারা বিভিন্ন সময়তে যারা আমাকে আমার তথ্যগুলো দিচ্ছে, কেউ কেউ আফসোস করছে, ইস তখন যদি লেখাপড়াটা যদি শিখতে পারতাম না, তাহলে আপনাকে আমি খাতাতে সব লিখে দিতে পারতাম। হ্যাঁ, সব এখন এইভাবে মনে পড়ছে না, প্রচুর জিনিস জানি আমি, হ্যাঁ আপনাকে আমি বলতে পারবো, হ্যাঁ তাহলে আপনি আমাকে সেভাবে সময় দিন, সেভাবে সময় দিন। তার মানে সে ভাবছে, ইস যদি লিখে রাখতে পারতাম তাহলে আমার তো এত পরিশ্রম করতে হতো না। একটাই গান 10 জন আসছে, আমি 10 জনকে শোনাচ্ছি, তারা রেকর্ড করছে, কেন? সবাই লিখবে বলে। কেউ সুরারোপ করবে না, বাজনা দিয়ে সেই গানটা প্রচার হবে না, তাহলে সবাই লিখবে বলছে। তাহলে সেটাই যদি আমি খাতাতে লিখে রাখি, যেই এসছে এই যে বাপু, তারা ছবি তুলে নিয়ে গেল, তাকে চিৎকার চেঁচামেচি করতে হলো না, তারা বুঝতে পারছে। তাহলে গ্রামাঞ্চলে কেন বইমেলাটাকে নিয়ে যাওয়া হচ্ছে? তাদেরকেও তো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে, চেষ্টা তো চলছে, একটা অর্গানাইজেশন চেষ্টা তো করছে। সে সম্পূর্ণটা হয়তো দিতে পারবে না, কেননা যে নেবে তার ভেতরের তাগিদটাও একটা বড় ব্যাপার আছে। একদমই তাই। আজকে যে জায়গাতে বললে, আমি বলে নিই, তোমার কাছে যে রেশিও, কলেজ স্ট্রিটের একজন প্রকাশক কি বলছেন, বলছে গোটা পশ্চিমবঙ্গে যত কবি আছেন প্রত্যেকে যদি বছরে একটা করে বই কেনেন, কবিতার বই কেনেন, তাহলে আমাদের দুবেলা ডাল ভাত জুটে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে কবির সংখ্যা কত। আজকে বর্ধমানে কবির যদি লিস্ট করে রাখা হয়, আমি কাউকে হার্ট করতে চাইছি না, লিস্ট করা হয়, তাহলে মিনিমাম 500-600 বেরিয়ে যাবে যারা টুকটাক কবিতা লিখছে, হয়তো প্রকাশিতও হয়েছে, স্থানীয় কাগজগুলোতে হয়েছে। তাদের বাড়িতে গিয়ে দেখুন তো যে নামি দামি কোনো লেখকের বই আছে কিনা। কেন নামি দামি বলছি? যাদেরটা পড়ে আমরা শিখবো। কারটা পড়ে শিখবো? আমার যে পূর্বসূরি, তার ভালো জিনিসটাই তো আমি শিখবো। তাহলে সেই রকম বই সে কিনেছে? সে কেনেনি। অর্থাৎ এই গ্ল্যামারাসটা এমন একটা জায়গায় চলে আসছে। এই যে পাঠক ক্রেতা, ছোট প্রকাশনী, এত ছোট প্রকাশনী জন্ম হচ্ছে কি করে, তারা কাজ করছে কি করে? যদি নাই বিক্রি হতো, কেউ তো ঘর থেকে টাকা ঢেলে দিয়ে তো লস করে দিয়ে চলে আসবে না। ঠিকই, একবার হবে, দুবার হবে, 3বার চেষ্টা করবে, তারপরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো বন্ধের কোনো লক্ষণ দেখছি না। প্রতিনিয়ত ছোট ছোট পাবলিশার্স বেরিয়ে আসছে, এবং আমাদের মফস্বলের জায়গা থেকেই আজকে কিছু পাবলিশার্স উঠে এসছে। কি করে উঠে এসছে? কন্টেন্ট, মানুষের চিন্তা ভাবনা পাল্টে গেছে। যারা দেখুন শিক্ষিত মানুষ, বই পড়লেই, বই পড়ার যে জায়গাটা, কে কোথায় ঘরের কোণে বই পড়ছে, আমরা সেইভাবে কিন্তু খুঁজতে বেরোচ্ছি না। তাহলে বইগুলো নিচ্ছে কারা নিচ্ছে? সেখান থেকে যদি 10%ও যদি পড়ে বলেই তো এটা বেঁচে আছে, তাহলে তো আজকে ধ্বংস হয়ে যেত। কই ধ্বংস তো হয়নি। যতই আমাদের কাছে সোশ্যাল মিডিয়া চলে আসুক না কেন, ম্যাগাজিন চলে আসুক না কেন, PDF চলে আসুক না কেন, এখনো আসছে। আমি যে পেশার সাথে যুক্ত, যারা বিশেষ করে PhD ডক্টরেট করার জন্য যারা অ্যাপেয়ার হচ্ছেন, প্রতিনিয়ত আমার কাছে তারা যোগাযোগ করছে। অলরেডি এর মধ্যে 4 জন আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তার মধ্যে 2 জন অলরেডি তারা জমাও দিয়ে দিয়েছেন তাদের থিসিস পেপার। হ্যাঁ, তাহলে তাদেরকে গাইড করার জন্য, এবং তাদের সাবজেক্টও আমার সাবজেক্ট ওরিয়েন্টাল অনেক সময়তে নেই। যেমন একজন কাজ করছেন জনস্বাস্থ্যের ওপর, তাহলে তিনি আমার কাছে আসছেন, আমার কাছ থেকে আমি যতটুকু যা পাচ্ছি, ওই যে বললাম। এবার দেখুন, যে বইটা আমি কিনেছিলাম, যার 15টা প্রবন্ধ ছিল, যার একটা প্রবন্ধ আমার কাজে লেগেছে, তাহলে লোক সংস্কৃতিতে লোকচিকিৎসা, সেইটা কিন্তু এই যে জনস্বাস্থ্য নিয়ে যিনি কাজ করছেন তার কিন্তু কাজে লেগে গেল। বইটা হয়তো আমি কিনেছি, আমার একটা কাজে লেগেছে। তাহলে কাজ, এই মানসিকতাটাও তো একটা বড় রকমের, সবার যে আছে বা সবার যে থাকবে এটা ধরা যায় না, আশা করাও যায় না। না ভালো, এটা যদি ঘটতে থাকে তাহলে তো খুব ভালো জিনিস। যেখানে নিঃসন্দেহে প্রত্যেকেই চাইবে বাঙালি হিসেবে যে তার সংস্কৃতি বেঁচে থাকুক, তার ভাষা বেঁচে থাকুক, তার সৃষ্টি কৃষ্টিগুলো বেঁচে থাকুক। কিন্তু কিছু পরিসংখ্যান একটা আশঙ্কার জায়গায়, সেই জন্য এই প্রশ্নটা করা। তো আপনার এই তথ্য আশা করি ঠিক হোক, এবং আমাদের বাংলা সংস্কৃতি দীর্ঘজীবী হোক।
চিরজীবী হোক। এবার একটা কথা বলি, এই যে বইমেলাকে কেন্দ্র করে এই যে ছোট প্রকাশনার কথা বললেন, এগুলো এখন দেখা যায় অনেকটা বেড়ে গেছে এবং স্থানীয়ভাবে অনেক লেখক আসছেন, লেখক বলুন মানে গল্পকার বা কবি, ছোট গল্পকার, তার সঙ্গে প্রবন্ধকার ইত্যাদি ইত্যাদি। সংখ্যাটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এটা কি আপনার দিক থেকে মনে হয় বা আপনার দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, নাকি আবার অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো একটা ব্যাপার? না, বিষয়টা মানে ছোট প্রকাশনীর চিন্তা ভাবনা থাকে ব্যবসা করা। সেই ব্যবসাটা দুরকম ভাবে হয়। দেখবেন প্রকাশক এবং লেখক এই যৌথ উদ্যোগে বই বার করছে, তার মানে পুরো দায়টা কিন্তু প্রকাশক দিচ্ছে না। প্রকাশক কি বলছে, আমি তো বাবু 5টা জায়গাতে যাচ্ছি, আমি তোমার বইটা নিয়ে যাব, সেখানে যদি বিক্রি ভাটা যা হলো আমি কিন্তু তার থেকে তোমাকে এই পার্সেন্টেজটা দেবো। আর একটা ফেজে কাজ করছে, তারা ঠিক করে রেখেছে যে এই বছর আমরা এই অ্যামাউন্টটাকে লগ্নি করব। সেখান থেকে তারা কিন্তু পাণ্ডুলিপি আহ্বান করছে, কন্টেন্ট যাচাই করছে, যাচাই করে তারপরে কিন্তু নামছে। দুটো ফেজ। 3 নম্বর ফেজ হচ্ছে এবার মানে মারাত্মক রকম যে জায়গাটা, সেটা হচ্ছে সংস্করণ এবং মুদ্রণ, এই দুটো কিন্তু শব্দ আলাদা। আগে সংস্করণ ছিল 1100 বই ছাপলে তবে একটা সংস্করণ হতো। পরবর্তী সময়তে সেটা 550 হয়েছিল। এখন পিওডি আসার ফলে 25টা বইতে সংস্করণ হচ্ছে, ঠিক আছে, কিন্তু সংস্করণ নয়। সেটাও কিন্তু পরিসংখ্যানগতভাবে 550 না হওয়া পর্যন্ত প্রকাশক কখনোই লিখতে পারবেন না দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ। অর্থাৎ 550 গণ্ডি যখন পেরিয়ে যাবে তবে তারপরে দ্বিতীয় সংস্করণ তিনি লিখতে পারবেন, কেননা ISBN নাম্বারটা দেওয়া আছে। ISBN নাম্বারটা কিন্তু দেওয়া আছে। এবার কি হচ্ছে, মুদ্রণ। দেখবেন অনেক সময় তো হটকে এই বইটা এই বছর বার করা হয়েছিল, প্রথম মুদ্রণ শেষ, দ্বিতীয় মুদ্রণ শেষ, 3 মাসের তৃতীয় মুদ্রণ শেষ। এই মুদ্রণের সংখ্যাটা কত সেটা একমাত্র প্রকাশকই জানেন। 25টাতে মুদ্রণ করেছেন না 100টায় মুদ্রণ করেছেন। যদি 100টায় করে তাহলে 300 বই বিক্রি হয়েছে, যদি 25টায় মুদ্রণ করেন তাহলে 75টা বই বিক্রি হয়েছে। সংস্করণের যে আইনি জটিলতা কি সেইটাকে অনেকটা আটকানোর জন্য করতে হবে। না, মুদ্রণ তো করতেই হবে, তা না হলে তো হবে না। কেননা কেউ অত টাকা তো ইনভেস্ট করবে না, ঠিক আছে। কেননা এই জন্য বলা হয় যে প্রতিষ্ঠিত লেখকের পেছনে প্রকাশকরা পয়সা ঢালছেন। কেন ঢালছেন? তার নামে বইটা বিক্রি হবে। কিন্তু যে প্রতিষ্ঠা এখনো পায়নি সেই রকম তো প্রচুর লেখকের বই বেরোচ্ছে, তাহলে তার বইটা সে কেন কিনবে? পুষসেলে 2-5টা হয়, কিন্তু 200টা বই পুষসেল হয় না, তাই না? তাহলে ওই যে বললাম যে এইটা একটা গ্ল্যামার এসে গেছে যে আমি একজন লেখক, আমি একজন সাহিত্যিক। এই গ্ল্যামারটা এখন মারতে চাইছে। কেন? এখানে সে সিরিয়াল করতে পারবে না। কেন সিরিয়াল করতে পারবে না? কারণ সে ড্রামার বিষয়টা জানে না, ঠিক আছে। সেখানে যেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে অত পরিশ্রম আমি ভাই করতে পারবো না। তাহলে আমি ফাটকায় কিভাবে রাতারাতি বিখ্যাত হয়ে যেতে পারি? আমি যদি একটা বই লিখে ফেলি। এখন বই লেখার যে জায়গাটা, এখন সকলেই বই লিখতে আসছে, ঠিক আছে। কেন বইটা লিখতে আসছে? আমার কি উত্তম কুমার সম্পর্কে জানার কোনো ইচ্ছে নেই? আমার কি সুচিত্রা সেন সম্পর্কে জানার কোনো ইচ্ছে নেই? নিশ্চয়ই আছে। তাদের বেসিক জিনিসটাকে নিয়ে লেখকরা লিখছেন। ঐতিহাসিক উপন্যাস কয়েকজন মাত্র আগে লিখতেন, এখন অনেকেই লিখছেন। কেন লিখছেন? তার মানে মানুষ পড়ছেন বলে, মানুষ চাইছেন বলে। তাহলে তো এগুলো তো বেরোতো না, এগুলো তো একসময় ওই পৃথ্বীরাজ সেনের হাত ধরেই তো থেমে থাকতো। তার মানে এটাকে স্বাস্থ্যকরই বলতে চাইছি। অবশ্যই। এবার একটা আপনার মতামত দিয়ে প্রশ্নটা করতে চাইছি আর কি। আপনি যেহেতু গ্রন্থাগারের সঙ্গে যুক্ত দীর্ঘদিন, এবং আগেই বললাম, পর্বের শুরুতেই বললাম যে সমাজ জীবনের একটা বড় ভূমিকা আছে গ্রন্থাগারের। আপনাকে যদি কিছু প্রস্তাব দিতে বলা হয় গ্রন্থাগারের উন্নয়নের ক্ষেত্রে, বা যে ত্রুটিগুলো চোখে পড়ছে সেগুলো কাটানোর ক্ষেত্রে, আগামী দিনে কিভাবে গ্রন্থাগার আবার সমাজ জীবনে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে আপনি কি কি প্রস্তাব দিতে চান বা রাখতে চান? গ্রন্থাগারটাকে যদি সত্যি মানুষের উপজীব্য করে যদি তুলতে হয়, তাহলে সরকারকে এই মুহূর্তে একটা হিউজ অ্যামাউন্ট রেডি করতে হবে। আচ্ছা, কেন? প্রথমত হচ্ছে আগেকার সেই মাটির চালার ঘরের মধ্যে ইটের একটা কোনো রকমে চালা দেওয়া, 4খানা র্যাক দেওয়া যে লাইব্রেরি,
এখন কিন্তু মানুষ সেটাকে আর নিতে চাইছে না। তাহলে লাইব্রেরিটা হবে ঝকঝকে চকচকে, ঠিক আছে? কেননা আমাদের শহরাঞ্চলের চারিদিকেই কিন্তু ফ্ল্যাট বাড়ি আমরা বারবারন্ত দেখছি। তাহলে সেখানে সেই জায়গাটা হতে হবে, অর্থাৎ লাইব্রেরির পরিসরটাকে বড় করতে হবে। সেখানে আলমারি থেকে শুরু করে লাইটের ব্যবস্থা থেকে শুরু করে ভালো টয়লেট, পানীয় জল, সোফা বা বসার ভালো রকম অ্যাকোমোডেশন যদি না থাকে তাহলে কিন্তু লাইব্রেরিটাকে মানুষের কাছে পৌঁছানো যাবে না। আরো কতগুলো জিনিস আছে, সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইব্রেরিতে কম্পিউটারের ব্যবস্থা করতে হবে, ফ্রিতে ওয়াইফাই এর ব্যবস্থা করে দিতে হবে, যাতে আজকে কোনো ছেলে যদি অনলাইনে কোনো ফর্ম ফিল আপ করে সে দৌড়ে আসতে পারবে লাইব্রেরিতে। হ্যাঁ, যে আমি ওখান থেকে তাহলে ফর্ম ফিল আপটা করে দিই, আমাকে নেট খরচা করতে হবে না, ঠিক আছে? এখনো বহু ছোট ছোট মোবাইল যারা ব্যবহার করে তারা বেশি করে ওখানে চলে আসবে, দেশ বিদেশকে জানতে পারবে, ওইখান থেকেই বিদেশি জিনিসগুলোকে ডাউনলোড করতে পারবে, যেটা তার মোবাইলে হয়তো বিভিন্ন ফিচার্স থাকে না বা আসতে পারে না, সেই জায়গাটাতে করতে পারবে। তাহলে তারপরে কি পাশাপাশি 2-3খানা কম্পিউটার রেখে দিতে হবে, যেটা বাচ্চারা নিজেরাই হ্যান্ডেল করবে, সেখানে শিখবে। এখন শুধু বইয়ের ওপরে চলবে না, তাকে 5খানা জিনিস দিতে হবে। আরো গর্জিয়াস ভাবে করতে গেলে ক্যারাম বোর্ড রেখে দেওয়া, বাচ্চাদের উপযোগী কিছু খেলনা রেখে দেওয়া, অর্থাৎ খেলতে খেলতে তুমি শেখো। একটা বোর্ড রেখে দেওয়া, ওখানে ঢুকলে আগ্রহটা বাড়বে, সেই রকম একটা অ্যাটমসফিয়ার করতে হবে। অ্যাকোরিয়াম ঘরেই থাকে, সেখানে 2টো অ্যাকোরিয়াম করতে হবে, মানে ঢুকলাম যেন একটা শান্তি পাওয়া গেল, যে বাহ দারুণ জায়গায় এলাম তো। হ্যাঁ, চারিদিকে ঝকঝক চকচক করছে, বেশ সুন্দর বইয়ের র্যাক, লাইট জ্বলছে। হ্যাঁ, বাইরে প্রচন্ড রোদ, ভেতরে এসি, ঠান্ডা ঘর, সে বাইরে বেরোবে নাকি? সে বই হাতে নেবেই, সে জানে যে আমি এখানে খানিকক্ষণ বসতে পারলে আমার দুটো দিকে সুবিধা, হাতে বই আছে, অর্থাৎ লাইব্রেরিয়ান বাবু আমাকে বাইরে যেতে বলবে না, বাইরে প্রচন্ড গরম, আমি একটুখানি রিলিফ পেয়ে যাচ্ছি। মানে যে কোনো জিনিস, আজকে চরম দুপুর বেলাতে আইপিএল খেলা হলে মাঠে লোক যাবে না, সেটা সন্ধ্যেবেলায় করে দেওয়া হলো কেন? T20 খেলাগুলো, আইপিএল খেলাগুলো সব আমরা দেখছি সন্ধ্যেবেলাতে। কেন? আবহাওয়াটা পাল্টে যাচ্ছে, মানুষ ঠান্ডার মধ্যে থেকে সে কাজগুলো করছে, ভালো জলের ব্যবস্থা থাকবে, বাথরুমের ব্যবস্থা থাকবে, পরিসরটা বড় থাকবে। আমরা একখানা র্যাক, পাশাপাশি 2টো র্যাকে, একদম নিচের র্যাকে বসতে গেলে হুমড়ি খেয়ে পড়ে যাই, কেননা পাশের র্যাকে ধাক্কা লাগছে। এখন ওভাবে রাখা যাবে না, এখন রাখতে হবে বেশ বড় বড় জায়গা করে রাখতে হবে, ফাঁকা ফাঁকা রাখতে হবে, সাজানো গোছানো থাকবে। যেখানে উপন্যাস, সেখানে গিয়ে দেখবে আরে বাবা এত উপন্যাস রয়েছে, ওখানে কবিতা, আরে বাবা এত সব ভালো ভালো কবিতা বলে মানুষ এমনি দৌড়াদৌড়ি করবে তখন সেই জায়গাটাকে নিয়ে। তারপরে বড় একখানা টেবিল রেখে দেওয়া হবে, যেখানে শুধু শিশু উপযোগী বই রেখে দেবে, শুধু ছেঁড়ার জন্য, কারণ বাচ্চারা বই পড়তে পড়তে ছিঁড়বেই। ওই আঁকার বই, আঁকার পেন্সিল, ঠিক আছে, তুমি আঁকো না, তাকে ওখান থেকেই আঁকারটাকে, প্রবণতাটাকে তৈরি করো, তবে তো সে নামা আমাকে নিয়ে চলো ওখানে গিয়ে আঁকবো। আরে আমি কিনে দিয়েছি, সে ঘরে থাকবে না। তার মানে সরকারি আনুকূল্যের একটা বড় মাত্রায় প্রয়োজন আছে বলছে। অবশ্যই। তাহলে এটাও আবার প্রমাণ হয় এই কথাটা বললে, যে তার মানে পর্যাপ্ত নেই এই মুহূর্তে। না, সেটা তো নেই, সম্ভব নয়, সেটা সম্ভব নয়। গোটা পশ্চিমবঙ্গে প্রায় ঘরে ঘরে প্রায় 2400 লাইব্রেরি আছে। তাহলে 2400টা লাইব্রেরিকে এরকম একটা ওই রকম বিল্ডিং ফেজ তৈরি করতে গেলে সরকারের প্রচুর টাকা লগ্নি করতে হবে। কেননা দেখুন, এখানে প্রথমত হচ্ছে কি, এখানে তো টিকিট কেটে ঢোকার ব্যাপার নেই, এটা তো ফ্রি সার্ভিস। আমি তো সদস্যদের কাছ থেকে আমি তো কোনো চাঁদা নিতে পারছি না। তাহলে ফ্রি সার্ভিসের জায়গাটাকে, সেই ফেসটাকে করতে গেলে সেটা কি সরকার সেইভাবে ভাববেন? এটাকে বুঝতে হবে। বেশ অনেক কিছু জানা গেল, আশা করি দর্শকরা শুনবেন, জানবেন। আপনাদের পরিচয় প্রথমে দিয়েছিলাম, আরো একবার বলে দিই, তিনি শৈবাল মুখোপাধ্যায়। তিনি একদিকে যেমন গ্রন্থাগারিক, অন্যদিকে তিনি লোক সংস্কৃতি গবেষক বা সেই নিয়ে চর্চা করেন, লেখালেখি করেন, এবং তার সঙ্গে অনেক মৌলিক লেখাও তিনি লেখেন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক। নমস্কার।